বন্ধুরা গত ক্লাসে আমরা প্রাসের সাধারণ সূত্রাবলী দেখেছিলাম। 4টা সূত্র আমরা শিখেছি, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওই সূত্রগুলো কাজে লাগিয়ে আমরা আজকের ক্লাসে কয়েকটি শর্টকাটে জিনিস বের করার সূত্র শিখব। এগুলোও আমাদের অনেক কাজে লাগবে। তো আমাদের এই ক্ষেত্রে দেখো প্রাসের সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে কত বা উড্ডয়নকাল কত, সেটাই আমরা এই স্লাইডে একটা সূত্র আকারে বের করব। তো আমরা জানি একটা প্রাসকে ভি0 বেগে ছুঁড়ে মারা হলে, থিটা কোণে ছুঁড়ে মারা হলে সে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত উঠে, আবার সে কিছু পরিমাণ দূরে যেয়ে নিচে পতিত হয়। তো সে উঠতে যতটুকু সময় নেয়, অর্থাৎ নিক্ষেপণ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতার বিন্দু পর্যন্ত যে সময় নেয়, সেটাকে বলা হয় উড্ডয়নকাল, বা আমরা প্রকাশ করি কি দিয়ে? টি প্রাইম দিয়ে। তো টি প্রাইমের সূত্র আমরা এখন আলোচনা করব। তো টি প্রাইমের সূত্র বের করার জন্য আমাদের একটা শর্ত কাজে লাগাবো, যেই শর্তটা আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি। নবম দশম শ্রেণীতে তোমরা একটা জিনিস পড়ে এসেছো না, একটা বস্তুকে যখন শূন্যে নিক্ষেপ করা হয় উপরের দিকে, তখন তার সর্বোচ্চ উচ্চতায় বেগটা কত? সর্বোচ্চ উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুর বেগ হয় 0। এরকম একটা কথা তোমরা পড়ে এসেছো নবম দশম শ্রেণীতে। তো ওই কথাটা আসলে পুরোপুরি আমরা ফলো করব না, ওই কথাটা থেকে একটু কারেকশন করব। কারেকশনটা এরকম, আমরা সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 এটা বলবো না, বরং বলবো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে ওপরে ওঠার বেগ 0। মানে আমাদের বেগ কিন্তু থাকে দুইটা এখন, তাই না? এখন কিন্তু অনুভূমিক বরাবর একটা বেগ, উলম্ব বরাবর একটা বেগ। অনুভূমিক বরাবর শেষ বেগকে আমরা বলি ভি কজ আলফা, উলম্ব বরাবর শেষ বেগকে আমরা বলি ভি সাইন আলফা। তো আমাদের ভি 0 হয়ে যাবে এমনটা কিন্তু না, আমাদের ভি সাইন আলফাটা 0 হয়ে যাবে। কেন আমি এটা বলতে পারি? কারণ ভি সাইন আলফা 0 হচ্ছে বলেই সে আর উপরে উঠছে না। আর ভি কজ আলফা যদি 0 হয়ে যেত তাহলে সে আর ডানে যেত না। এমন কিন্তু হচ্ছে না তার ডানে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, সে কিন্তু কন্টিনিউয়াসলি ডানের দিকে মুভ করছে। তার মানে ভি কজ আলফার ভ্যালুটা কিন্তু এখনও একটা মান নিয়ে থাকবে, বাট ভি সাইন আলফার কিন্তু কোনো ভ্যালু থাকছে না। এই পয়েন্টের কথা যদি চিন্তা করো, এই পয়েন্টে কিন্তু ভি কজ আলফাও আছে কারণ সে ডানেও যাচ্ছে, আবার ভি সাইন আলফাও আছে কারণ সে উপরেও উঠছে। বাট এই পয়েন্টে কিন্তু কোনো ভি সাইন আলফা থাকবে না, বাট ভি কজ আলফা কিন্তু ঠিকই থেকে যাবে। তাই আমরা বলবো সর্বোচ্চ উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুটির উলম্ব দিকের বেগ 0। আমরা ভি 0 বলবো না, বলবো উলম্ব দিকের বেগ 0, অর্থাৎ ভি সাইন আলফা ইকুয়াল টু 0। তো এটা কি সর্বোচ্চ উচ্চতার শর্ত? সকল বিন্দুতে কিন্তু এটা হবে না, শুধুমাত্র একটা বিন্দুতেই এটা হবে, যেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার বিন্দুতেই এই জিনিসটা হবে, অন্যান্য বিন্দুতে কিন্তু এই জিনিসটা হবে না। তাহলে সর্বোচ্চ আমরা বলতে পারি উড্ডয়নকাল হচ্ছে সেই সময় যে সময় পরে সে সর্বোচ্চ উচ্চতায় উঠে। আবার এটাকে এভাবে বলা যায় ঘুরিয়ে, উড্ডয়নকাল হচ্ছে সেই সময় যে সময় পরে ভি সাইন আলফা ইকুয়াল টু 0 হয়। তো আমরা ভি সাইন আলফার একটা সূত্র শিখেছি, ভি সাইন আলফা ইকুয়াল টু ভি0 সাইন থিটা মাইনাস জিটি। তো এই সূত্রে ভি সাইন আলফার জায়গায় 0 বসাবো আর টি এর জায়গায় টি প্রাইম বসাবো, কারণ টি সময় পরে অর্জিত বেগ ভি সাইন আলফা। যখন এটা 0 হবে তখন এই সময়টাই সেই সময় উড্ডয়নকাল পরিমাণ যেটা সময়। তো আমরা এটাই করব, এখানে 0 বসাবো আর টি এর জায়গায় টি প্রাইম বসাবো। তো আমরা এই সমীকরণের জায়গায় 0 বসালে, টি এর জায়গায় টি প্রাইম বসালে কীরকম একটা জিনিস থাকবে? 0 ইকুয়াল টু ভি0 সাইন থিটা মাইনাস জি টি প্রাইম। তো টি প্রাইমটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠালে কীরকম থাকবে? টি প্রাইম ইকুয়াল টু ভি0 সাইন থিটা বাই জি। তার মানে এরকম একটা সূত্র তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু একটা সরাসরি সূত্র। তোমাকে যদি কখনো বলে একটা ফুটবল বা একটা যে কোনো বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে 20 ডিগ্রি কোণে ছুঁড়ে মারা হলো, অর্থাৎ ভি0 আর থিটা দেওয়া আছে, বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেবে, তো তুমি কিন্তু সরাসরি এই সূত্রটি ব্যবহার করে বের করে দিতে পারো সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে। তো ভি0 দেওয়া থাকলে, থিটা দেওয়া থাকলে, জি দেওয়া থাকলে তুমি কিন্তু টি প্রাইমটা ইজিলি বের করে ফেলতে পারো। তো এখানে আরও কিছু কথা আমরা বলবো। ঘটনাটা যদি সিমেট্রিক হয়, মানে এরকম হয় যে সর্বোচ্চ উচ্চতা বরাবর তুমি কেটে দিলে বাম পাশের আর ডান পাশের জিনিসগুলো দেখতে একই রকম হয়, তাহলে টি প্রাইম আর টি ডবল প্রাইম সমান থাকে। এটা প্রথম ক্লাসে আমরা পড়ে এসেছি, দ্বিতীয় ক্লাসে আমরা পড়ে এসেছি, প্রাসের প্রথম ক্লাসে পড়ে এসেছি। তো টি প্রাইম কি? উড্ডয়নকাল। আর টি ডবল প্রাইম কি? পতনকাল। তো সিমেট্রিক ঘটনার জন্য কিন্তু টি প্রাইম আর টি ডবল প্রাইম সমান, মানে উঠতে যা সময় লাগবে নামতে একই সময় লাগবে। তো এই জিনিসটা যদি হয় তার মানে আমরা বলতে পারি সিমেট্রিক ঘটনার জন্য যেহেতু টি প্রাইম এটার সূত্র, টি ডবল প্রাইমের সূত্র এই রাশিটাই থাকবে, কারণ টি প্রাইম আর টি ডবল প্রাইম সমান। এটা কখন? সিমেট্রিক ঘটনা হলে পতনকালের সূত্রও এটা। তার মানে এটা উড্ডয়নকালের যেমন সূত্র, সিমেট্রিক ঘটনার জন্য এটাই কিন্তু পতনকালেরও সূত্র। তো তোমাকে এরকম প্রশ্ন আসতে পারে, সিমেট্রিক ঘটনা দিয়ে যদি পতনকাল কত সেটা জানতে চায়, সূত্র কিন্তু চেঞ্জ হবে না, সূত্র কিন্তু একই থাকবে। তো আমরা শিখে গেলাম সর্বোচ্চতে উঠতে
সময় লাগে কত, বা সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে সময় লাগে কত। এবার আমরা দ্বিতীয় জিনিসটা শিখবো, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতাটা কত, অর্থাৎ সে যে উপরে উঠছে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, মানে এইচটা কত সেটা আমরা যাচাই করব। তো আমরা যেহেতু জানি টি প্রাইম সমান সময়ের পরে সে সর্বোচ্চ উচ্চতায় উঠে, তাই সময়ের জায়গায় আমরা জানি উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এরকম, y = v0 sin θ t - ½ gt স্কোয়ার। এই ফর্মুলায় টি এর জায়গায় 2 সেকেন্ড বসালে টি 2 সেকেন্ড পরে y পাবে, y মানে কতটুকু উপরে উঠলো সেটা পাবে। টি এর জায়গায় 10 সেকেন্ড বসালে 10 সেকেন্ড পরে y পাবে, 10 সেকেন্ড পরে বস্তুটা কতটুকু উপরে উঠলো সেটা পাবে। তাই তুমি যদি টি এর জায়গায় টি প্রাইম বসাও, মানে এই জিনিসটা বসাও, তাহলে তুমি কি পাওয়া উচিত? তাহলে তুমি পাওয়া উচিত সর্বোচ্চ উচ্চতাটা কত, তাই না? সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় তুমি বসালে সর্বোচ্চ উচ্চতার মানটাই তুমি পেয়ে যাবে, মানে এইচ পেয়ে যাবে। তো আমরা যেটা করব, আমরা টি এর জায়গায় টি প্রাইম বসাবো, মানে v0 sin θ / g বসাবো, আর y এর জায়গায় এইচ বসাবো। তাই আমরা কিন্তু এইচ এর সূত্রটা পেয়ে যাব। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সর্বোচ্চ উচ্চতা সমান সময়ে পরে সে এইচ পরিমাণ হাইটি উঠে, তাই এইচ বসাচ্ছি। তো আমরা যদি বসাই, একটু খেয়াল করো, দেখো বসালে কি থাকে, এখানে যদি বসাও তাহলে কি থাকবে v0 sin θ / g, এখানে যদি বসাও কি থাকবে v0 sin θ / g হোল স্কোয়ার। তো এইটা নিয়ে আগে চিন্তা করি, v0 sin θ তো অলরেডি আছে, সাথে আরেকটা v0 sin θ / g আসলো, তাহলে কি থাকে v0 স্কোয়ার sin স্কোয়ার θ / g, এরকম কিছু একটা থাকে। আর এখানে কি থাকে হাফ জি টি স্কোয়ার, মানে v0 sin θ স্কোয়ার / g স্কোয়ার, জি কাটা, তাহলে এখানে থাকে হাফ v0 স্কোয়ার sin স্কোয়ার θ / g। তাহলে এখানে শুধু একটা হাফ v0 স্কোয়ার sin স্কোয়ার θ / g, আর এখানে শুধু v0 স্কোয়ার sin স্কোয়ার θ / g। তো একই জিনিস, এটা থেকে এটার অর্ধেকটা বাদ গেলে অর্ধেকটা থেকে যাবে, অর্থাৎ এরকম কিছু থেকে যাবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা যদি ক হয়, এটা যদি হাফ ক হয়, তার মানে বিয়োগ করলে কি থাকবে হাফ ক। সো এটাই কিন্তু আসলে আছে, হাফ ইন্টু v0 স্কোয়ার sin স্কোয়ার θ / g, এটাকে একবারে আমরা লিখছি এভাবে v0 স্কোয়ার sin স্কোয়ার θ / 2g। তো এটা আমার ফর্মুলা চলে আসলো, ফর্মুলাটা থেকে আমরা সর্বোচ্চ উচ্চতা কত সেটা জানতে পারি। খেয়াল করে দেখো, আগের পেজে যে সূত্র শিখেছিলে টি প্রাইমের, এই সূত্রটার ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে কত সেটা যদি জানতে চাইতাম, কি কি দেওয়া থাকতে হতো, v0 দেওয়া থাকতে হতো, থিটা দেওয়া থাকতে হতো। এই পেজে আমরা শিখলাম এইচ এর সূত্র। এইচ বা সর্বোচ্চ উচ্চতা যদি জানতে চাওয়া হয় তাহলে কি কি দেওয়া থাকতে হবে, v0 দেওয়া থাকতে হবে, থিটা দেওয়া থাকতে হবে, জি তো মুখস্থ 9.8। তো v0 আর থিটা একই জিনিস দিয়ে কিন্তু তোমাকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে কত সেটাও জানতে চাইতে পারে, সর্বোচ্চ উচ্চতাটা কত সেটাও জানতে চাইতে পারে। তো তোমাকে কত বেগে নিক্ষেপ করা হয়েছে, কত কোণে নিক্ষেপ করা হয়েছে, এই দুটো জিনিস দিলেই কিন্তু দুইটা জিনিসই জানতে চাওয়া যায়, টি প্রাইমও জানতে চাওয়া যায়, এইচও জানতে চাওয়া যায়। তো এখন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বিচরণকাল। বিচরণকালটা কি ছিল, নিক্ষেপণ বিন্দু থেকে তাকে যদি ছুঁড়ে মারো, তাহলে এই ছুঁড়ে মারলে সে একটা সর্বোচ্চ উচ্চতা হয়ে আবার সমতলের পতন বিন্দুতে ফেরত আসবে। তাহলে নিক্ষেপণ বিন্দু থেকে সমতলের পতন বিন্দু পর্যন্ত ফেরত আসতে তার মোট যে সময় লাগে সেটাকে আমরা বলি ক্যাপিটাল টি, অর্থাৎ তার পুরাটা যাত্রাকাল। বিচরণ মানে যাত্রা, পুরাটা যাত্রাকাল, এই ক্ষেত্রে এটাকে আমরা বলছি বিচরণকাল বা ক্যাপিটাল টি। এটা অবশ্যই সিমেট্রিক ঘটনার জন্য। তো সিমেট্রিক ঘটনার জন্য আমরা আবার আরেকটা জিনিস জানি, টি প্রাইম আর টি ডবল প্রাইম দুইটা জিনিস সেম। তো টি প্রাইম আর টি ডবল প্রাইম দুইটা জিনিস যদি সেম হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি ক্যাপিটাল টি ইকুয়াল টু টি প্রাইম প্লাস টি ডবল প্রাইম, আবার ক্যাপিটাল টি ইকুয়াল টু 2t প্রাইম বা 2t ডবল প্রাইম। তো আমি টি প্রাইমের সূত্র কিন্তু শিখে এসেছি, তাই না? টি প্রাইমের সূত্রটা কি ছিল, v0 sin θ / g। তো আমরা এখানে 2 থাকার কারণে ক্যাপিটাল টি এর সূত্রটার সাথে খালি টি প্রাইমের সূত্রটার সাথে একটা 2 গুণ আসবে, আর কিছুই না। দেখো এটার সাথে একটা 2 জড়িয়ে দিলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে ক্যাপিটাল টি এর সূত্র, মানে বিচরণকালের সূত্র। তার মানে বিচরণকাল ইকুয়াল টু 2v0 sin θ / g। এটা কিন্তু সিমেট্রিক ঘটনার জন্য। সিমেট্রিক ঘটনা যদি না হয় তাহলে জি ক্যাপিটাল টি কীভাবে বের করতে হয় এগুলো আমরা ম্যানুয়ালি করব গত ক্লাসের সূত্র দিয়ে। তো এগুলো করার জন্য ম্যাথ আছে আমাদের সামনে আমরা ম্যাথগুলো দেখব। যাই হোক, তো আমাদের ক্যাপিটাল টি সূত্র আমরা পেয়ে গেলাম। ক্যাপিটাল টি এর সূত্রটা আমার কি 2v0 sin θ / g। এখানেও দেখো দুইটা রাশিমালা আমার দরকার পড়ে, v0 আর থিটা। v0 আর থিটা যদি আমার জানা থাকে তাহলেই কিন্তু আমি ক্যাপিটাল টি বের করতে পারবো। সো দেখা যাচ্ছে একই জিনিস বারবার হচ্ছে, v0 আর থিটা দেওয়া থাকলে এইচ বের করা যায়, টি প্রাইম বের করা যায়, আবার বিচরণকাল ক্যাপিটাল টিও
বের করা যায়। যাই হোক, তো আমরা এবার আমাদের ফাইনাল টার্ম যেটা সেটা শিখবো, সেটা হচ্ছে পাল্লা। তো পাল্লা জিনিসটা কি ছিল খেয়াল করে দেখো, আমরা এই পয়েন্ট থেকে যদি তাকে ছুঁড়ে মারতাম, এই পয়েন্টটা থেকে সে একটা নির্দিষ্ট হাইটে উঠে আবার সমতলের পতন বিন্দু পর্যন্ত এসে পড়তো। তাহলে এই পয়েন্টটা থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি পাল্লা। অর্থাৎ নিক্ষেপণ বিন্দু থেকে সমতলের পতন বিন্দু পর্যন্ত অনুভূমিক দূরত্বটা হচ্ছে পাল্লা। চিন্তা করে দেখো তো, পাল্লা পরিমাণ এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করতে সে কতটা সময় নিচ্ছে? শুধু টি প্রাইম পরিমাণ সময় নিচ্ছে না, টি প্রাইম পরিমাণ সময় সে কিন্তু এতটুকু ডানে সরছে। সে টি প্রাইম আর টি ডবল প্রাইম দুইটা সময় মিলেই কিন্তু, মানে ক্যাপিটাল টি পরিমাণ সময় পরেই কিন্তু সে পাল্লা পরিমাণ এক্স দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ নিক্ষেপণ বিন্দু হতে সমতলের পতন বিন্দু পর্যন্ত তার যেতে সময় লাগছে ক্যাপিটাল টি ইকুয়াল টু 2v নট সাইন থিটা বাই জি, যেটা আমরা আগের সাইডে দেখে এসেছি। তো আমরা লিখতে পারি x ইকুয়াল টু ভি নট কস থিটা ইন্টু টি। কেন এক্স এর সূত্রটা ব্যবহার করলাম? কারণ পাল্লাটা আসলে কোন অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব? এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো এক্স এর সূত্রে আমরা যেটা করব, টি এর জায়গায় 2 বসালে 2 সেকেন্ড পরে কতটুকু ডানে সরে যায় বা ভূমি বরাবর সরে যায় সেটাই তো এক্স। তো টি এর জায়গায় যদি আমি ক্যাপিটাল টি বসাই, মানে এই জিনিসটা বসাই, তাহলে আমি এক্স এর জায়গায় কি পাবো? এক্স এর জায়গায় আমি পাবো ক্যাপিটাল আর, মানে পাল্লাকে। অর্থাৎ বিচরণকাল সমান সময়ে পরে সে যতটুকু এক্স পাড়ি দেয় সেটাই তো আমার পাল্লা। তো আমরা ক্যাপিটাল স্মল টি এর জায়গায় এই রাশিমালাটা বসাবো। যদি বসাই, একটু বসিয়ে দেখাই কি কি থাকা উচিত। এখানে যদি বসাও তোমরা খাতা কলম নিয়ে, তো এখানে তোমরা 2v নট সাইন থিটা বাই জি, এখানে আছে v নট কস থিটা, তাহলে গুণ করলে কি আসে? 2v নট স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, তাই তো 2v নট স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি। তো সাইন থিটা ইন্টু কস থিটা, সাথে সামনে আছে 2। তো তোমরা যারা ত্রিকোণমিতি করেছো তারা জানো 2 সাইন থিটা কস থিটাকে লেখা যায় সাইন 2 থিটা। তো আমাদের লবে একটা টার্ম থাকতো এখানে 2v নট স্কোয়ার সাইন থিটা কস থিটা, তো আমরা 2 সাইন থিটা কস থিটা এই তিনটা টার্মকের পরিবর্তে আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে সাইন 2 থিটা। তো এখানে থাকা উচিত ছিল 2 সাইন থিটা কস থিটা, আমরা 2 সাইন থিটা আর কস থিটা এই তিনটা টার্মকে সরিয়ে সাইন 2 থিটা লিখতে পারি। তো পাল্লার সূত্রটা চলে আসলো, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো এই সূত্রগুলো কিন্তু আমাদের সরাসরি মুখস্থ রাখতে হবে। এই পাল্লার সূত্রের মধ্যেও দেখো একই ঘটনা, বারবারই ভি নট আর থিটা যদি দেওয়া থাকে, কত বেগে মেরেছো, কত কোণে তুমি নিক্ষেপ করেছো, সেটা যদি জানা থাকে তাহলেই কিন্তু তুমি পাল্লা জেনে যাবে। অর্থাৎ এই বস্তুটা কতটা দূরে যেয়ে পড়বে সেই জিনিসটা কিন্তু তুমি পেয়ে যাবে। তাহলে এভাবে কিন্তু আমরা আলটিমেটলি বের করতে পারি যে পাল্লা কত বা এই জিনিসগুলো কত। তো যাই হোক, আমরা পাল্লা নিয়ে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে সর্বোচ্চ পাল্লা বলতে একটা টার্ম আছে, সেটাও বের করব। আমরা চাচ্ছি একটা বস্তুকে কত কোণে ছুঁড়ে মারলে সর্বোচ্চ কত দূরে যেয়ে পৌঁছায় সেই জিনিসটা বের করতে। তোমরা ক্রিকেট খেলা দেখো, অবশ্যই ক্রিকেট খেলায় 6 ধরো তোমার মারতে হবে। 6 মারার ক্ষেত্রে তুমি কি চাবে? তুমি বলটাকে সবচেয়ে দূরে যেয়ে পাঠাতে, মানে সে বলটা যেন অনেক দূরে যেয়ে মাটিতে পড়ে, তাই না? তো মানে পাল্লা বেশি করতে যাবে সহজ কথায়। তুমি যদি ক্রিকেট খেলতে চাও, ব্যাটিং করতে চাও, তোমার পাল্লা বেশি করতে হচ্ছে 6 মারার জন্য। তো তুমি কি ফোকাসে করবে? তোমার কি কি উপায় আছে পাল্লা বাড়ানোর? উপায় আছে, তুমি ভি নট যদি বাড়াও পাল্লা তোমার বাড়বে, তুমি জি যদি কমাও পাল্লা তোমার বাড়বে, কারণ ভি নটের সাথে এটা সমানুপাতিক, এটা বাড়লে এটা বাড়ে, আবার জি এর সাথে এটা ব্যস্তানুপাতিক, জি কমলে এটা বাড়ে। কিন্তু চিন্তা করে দেখো, তোমার ক্ষমতার ওপর নির্ভর করে ভি নটটা। তোমার তো একটা নির্দিষ্ট শক্তিমান আছে, তুমি চাইলেই ইনস্ট্যান্টলি ভি নট বাড়াতে পারবে না, তোমার নির্দিষ্ট শক্তির ওপর এটা নির্ভর করে। তো তুমি চাইলেই এটা বাড়াতে কমাতে পারছো না। আবার জি, তুমি কি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ চাইলেই বাড়াতে কমাতে পারবে? খেলার মাঠে বসে পারবে না। তো এটা কমালেও কিন্তু আর বাড়তো, বাট এটা কমাতে তো পারছি না। আমরা যেটা করতে পারি ইনস্ট্যান্টলি, সেটা হচ্ছে আমরা থিটাটাকে কন্ট্রোল করতে পারি। তুমি কত কোণে মারবে সেটা কিন্তু তুমি যাচাই করতে পারো, তুমি সেটা কিন্তু ফিক্সড করতে পারো। আমরা যদি পাল্লার মানটা সবচেয়ে বেশি চাই, আমরা সাইন 2 থিটার মানটা সবচেয়ে বেশি চাইবো, কারণ এটার সাথে এটা সমানুপাতিক আছে, এটা বাড়লেই তো এটা বাড়বে। তো এটাকে সবচেয়ে বেশি বানাতে চাই, আরকে সবচেয়ে বেশি বানাতে চাই, তাহলে সাইন 2 থিটাকে সবচেয়ে বেশি বানাতে হবে। আবার সাইন 2 থিটা বা সাইনের যে রেঞ্জ, সেই রেঞ্জটা কত? -1 থেকে +1 পর্যন্ত। দ্যাট মিনস +1টাই হচ্ছে তার সর্বোচ্চ মান। অর্থাৎ তোমার যেটা করতে হবে, আর সবচেয়ে বাড়াতে চাইলে সাইন 2 থিটার মানটা 1 বানাতে হবে। সাইন 2 থিটার মান 1 বানানোর অর্থ 2 থিটার মান 90 ডিগ্রি করা, কারণ আমরা জানি সাইন 90 1 দেয়, তার মানে 2 থিটা যদি 90-র সমান হয় তাহলেই সাইন 2 থিটার সর্বোচ্চ মান আসবে আর পাল্লা সর্বোচ্চ আসবে। 2 থিটা 90 মানে থিটা কত? থিটা হচ্ছে 45। তার মানে একটা সিদ্ধান্ত কিন্তু আমরা নিতে পারি,
তুমি 6 মারতে চাও, তুমি সবচেয়ে বেশি পাল্লা অর্জন করতে চাও, তোমার কত কোণে বলটাকে হিট করতে হবে? তোমার 45 ডিগ্রি কোণে বলটাকে হিট করতে হবে। তুমি যদি 45 ডিগ্রি কোণে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে বলটাকে মারতে পারো, তাইলেই বলটা সবচেয়ে দূরে যেয়ে মাটিতে পড়বে। তো এই ক্ষেত্রেও খেয়াল করে দেখো, আর ম্যাক্সের একটা সূত্র আমরা যাচাই করতে পারি, মানে সর্বোচ্চ পাল্লাটা কত। বুঝলাম সর্বোচ্চ পাল্লার শর্তটা কি 45 ডিগ্রি কোণে মারতে হবে, আর এই 45 ডিগ্রি যদি আমি এই সূত্রে বসাই, মানে 2 × 45 মানে 90 হয়ে যাবে, মানে এটা 1 হয়ে যাবে। তাহলে সর্বোচ্চ পাল্লার মানটা কত? তুমি যদি 45 ডিগ্রি কোণে মারো, তাহলে সে সবচেয়ে দূরে কত দূরে যেয়ে পড়বে, ওই দূরত্বটা কত, সেই দূরত্বটাও তুমি এই সূত্র দিয়ে বের করতে পারো। তাহলে একটা জিনিস কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। ধরো তোমাকে প্রশ্নগুলো হলো এরকম, সাকিব আল হাসান ব্যাটিং করছে, বলছে সাকিব আল হাসান ব্যাটিং করার সময় সাকিব আল হাসান সর্বোচ্চ 40 মিটার/সেকেন্ড বেগে একটি বলকে আঘাত করতে পারে। তো সে বলটিকে সর্বোচ্চ কত দূরে পাঠাতে পারে? তোমার কাছে কিন্তু দেখো একটা ডাটা দেওয়া আছে। একটা ডাটা কি? সাকিব আল হাসান সর্বোচ্চ কত বেগে মারতে পারে, বেগটা দেওয়া আছে, কোনো কোণ দেওয়া নেই। আর জানতে চেয়েছে কি সর্বোচ্চ কত দূরে যেয়ে সে বলটাকে পাঠাতে পারে। তো সর্বোচ্চ কত দূরে, এই কথাটা উচ্চারণ করার মধ্যেই কিন্তু একটা জিনিস লুকানো, সেটা কি থিটা 45। তো এটা কিন্তু তোমাকে আর বলে দেওয়া থাকবে না ম্যাথগুলোতে, তোমার বুঝতে হবে সর্বোচ্চ দূরে পাঠাতে হবে, তার মানে থিটার জায়গায় 45। আর থিটার জায়গায় 45 যদি বসাই, তাহলে পাল্লার সূত্র হয়ে যায় এটা। তার মানে তোমার জাস্ট V0 জানলেই কিন্তু তুমি সর্বোচ্চ পাল্লার সূত্রটা দিয়ে বের করে ফেলতে পারো। এগুলো সাধারণত MCQতে থাকে। যাই হোক, তো আমরা অনেকগুলো সূত্র শিখলাম। শর্টকাট মেইন সূত্র শিখেছিলাম আগের ক্লাসে 4টা, এখন আরও 4টা সূত্র শিখলাম, যেগুলো হচ্ছে আমাদের দ্রুত কাজ করার জন্য সাহায্য করবে। তো চলো আমরা এই সূত্রগুলো কাজে লাগিয়ে একটি ক্রিকেট খেলার নিয়ে কথা বলছিলাম, ক্রিকেট খেলারই ম্যাথ করে আসি। এই প্রবলেমটা আমাদের বোর্ড পরীক্ষায় এসেছে। সো প্রবলেমটা একটু পড়ি। ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান বিরাট কোহলির দিকে সাকিব আল হাসান বল করলেন। 20 মিটার/সেকেন্ড বেগে এবং 30 ডিগ্রি কোণে ব্যাটসম্যান বলটিকে আঘাত করল। ব্যাটসম্যান হতে 60 মিটার দূরে থাকা রুবেল 8 মিটার/সেকেন্ড বেগে দৌড়ে বলটিকে ক্যাচ ধরার জন্য অগ্রসর হলো। তো কী কী ডাটা দেওয়া আছে আমাদের ভালো করে চিন্তা করতে হবে। 20 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে আমার V0 এর মান, থিটা 30 ডিগ্রি, আর এখানে কিছু অনুষঙ্গ ডাটা দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন বলে দেওয়া আছে বলটি কত সময় শূন্যে অবস্থান করবে। একটু চিন্তা করে দেখো, এটা আসলে কোনটা? শূন্যে অবস্থান করে আসলে কোন সময়টা? বিচরণকাল সমান সময়, এটা খেয়াল রাখতে হবে। কারণ সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়টা এটাতে তো শূন্যে থাকে, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে সময় এটাতেও তো সে শূন্যে বা বায়ুতে থাকে। তো এখানে আসলে বিচরণকাল জানতে চাওয়া হয়েছে। রুবেলের পক্ষে ক্যাচটি ধরা সম্ভব কিনা, তো এটা আমরা ফিগার রেখে দেখব। তো চলো প্রবলেমগুলো আমরা সলভ করি। তো প্রথম প্রবলেমটা আমি বলেছি এটা আসলে বিচরণকাল। কেন এটা বিচরণকাল দেখতেই পাচ্ছ, এখানে একটা বলকে ধরো হিট করলে বলটা 20 মিটার/সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে হিট করলো, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, আর এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে পড়তে সময়। তার মানে এই পুরাটা মিলে হচ্ছে বিচরণকাল। তাহলে পুরাটা সময়ে কিন্তু সে শূন্যে ছিল, তাই না? এতটুকু সময় সে শূন্যে অবস্থান করছিল। তার মানে আমার বিচরণকালটা বের করতে হবে, যেটা সূত্র আমরা শিখে এসেছি ক্যাপিটাল T। তো ক্যাপিটাল T এর জন্য V0 লাগে, থিটা লাগে। সো V0 থিটা দুইটাই আমরা পাচ্ছি। তো ক্যাপিটাল T এর ফর্মুলা লিখলাম, ক্যাপিটাল T = 2V0 sin θ বাই G। সো V0 এর জায়গায় ভ্যালু বসাবো, থিটার জায়গায় ভ্যালু বসাবো, G এর জায়গায় ভ্যালু বসাবো 9.8 বা 9.81। যদি আরও একুরেটলি করতে চাও তাহলে তোমরা ক্যালকুলেটরে পেয়ে যাবে ক্যাপিটাল T = 2.04 সেকেন্ড। অর্থাৎ বলটা কত সময় শূন্যে অবস্থান করবে? 2.04 সেকেন্ড বলটা শূন্যে অবস্থান করবে। তো হয়ে গেল আমাদের প্রথম প্রবলেম ডান। এবার আসি দ্বিতীয় প্রবলেমে কি বলা আছে, রুবেলের পক্ষে ক্যাচটি ধরা সম্ভব কিনা, মানে রুবেল ক্যাচটা যদি ধরতে চায় রুবেল ক্যাচটা ধরতে পারবে কিনা। তো এই ক্ষেত্রে আমাদের ফিগারটা একটু ভালো করে মাথায় থাকতে হবে। ফিগারটা ভালো করে মাথায় না থাকলে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করা টাফ। তো আমরা একটা মাঠ চিন্তা করব। আমরা তো পরীক্ষা হলে আর মাঠ আঁকতে পারবো না, আমরা জাস্ট একটা চিন্তা করব মাঠ আছে, এটা হচ্ছে বিরাট কোহলি আর এটা হচ্ছে রুবেল। তো তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে আমার কাছে 60 মিটার। তো বলটা 2.04 সেকেন্ড উপরে থাকে, মানে শূন্যে থাকে, সেটা আমরা দেখেছি। তার মানে রুবেলের যা করার ওই 2.04 সেকেন্ডের মধ্যেই করতে হবে, কারণ বল মাটিতে পড়ে যাওয়ার পরে তো আর ক্যাচ ধরা সম্ভব না। তো এই ক্ষেত্রে এই দূরত্ব দেওয়া আছে 60 মিটার। তো আমরা বলটা বিরাট কোহলি হিট করার পরে কতটুকু দূরে যেয়ে বলটা পড়বে, তো কতটুকু দূরে যেয়ে বলটা পড়বে মানে পাল্লাটা কত সেটা কিন্তু আমরা বের করতে পারি। ধরো পাল্লার সূত্রটা আমরা শিখে এসেছি, V0 স্কয়ার sin 2θ। তো এখানে যদি আমি V0 এর মান বসাই, থিটার মান বসাই, G এর মান 9.81 বসাই, তাহলে আমি 9.81 বা 9 যেটাই বসার হবে, তো আমি পাল্লা পেয়ে যাচ্ছি 35.3 মিটার। অর্থাৎ আমি এই যে দূরত্বটা পেলাম, এই দূরত্বটা আসলে কোন দূরত্বটা? ফিগারে দেখো,
ফিগারে দেখো এই দূরত্বটা হচ্ছে বিরাট কোহলি থেকে বলটা হিট করলো, বলটা এখানে এসে পড়েছে মাটিতে, রাইট? সো এই দূরত্বটা আমরা আসলে বের করেছি 35.3 মিটার, মানে এখান থেকে সে হিট করলে বলটা এরকম উঠে আবার এখানে সে পড়েছে। তো রুবেলের তার মানে কি কিছুটা দৌড়ে আসতে হবে ক্যাচটা ধরার জন্য। তো রুবেলের কতটুকু দৌড়ে আসতে হবে সেটা কিন্তু আমরা বের করতে পারি। সেটা হচ্ছে আমাদের কত 60 থেকে, যদি আমি যেহেতু তাদের মধ্যবর্তী দূরত্ব 60 ছিল, 60 থেকে 35.3 বাদ দিই, তার মানে রুবেলের 24.7 মিটার এই পরিমাণ দূরত্ব আসলে রুবেলের দৌড়ে আসতে হবে। তো এই পরিমাণ দূরত্ব রুবেল যে দৌড়ে আসবে, এই দৌড়ে আসার জন্য তার একটা বেগ আছে, যে বেগটা দেওয়া আছে আমার কাছে 8 মিটার পার সেকেন্ড। তার মানে রুবেলের এতটুকু দৌড়াতে হবে, 8 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সে এতটুকু দৌড়াতে পারবে কিনা, এটাই কিন্তু আমাদের আসলে এই প্রবলেমের অবজেক্টিভ, মানে আমরা যাচাই করতে চাচ্ছি। তো তার কাছে রুবেলের কাছে সময় আছে কত, খেয়াল করে দেখো। রুবেল তো নিশ্চয়ই ব্যাটিং করার আগেই জানতো না এখানে বলটা পড়বে। রুবেল অবশ্যই ব্যাটিং করার পর থেকে দৌড়ানো শুরু করতে পারে, তাই না? তার মানে ব্যাটিং করার পর থেকে বলটা যে এখানে পড়লো, কত সময় লেগেছে? গ নাম্বার প্রশ্নের উত্তর, কত না সময় লেগেছিল? 2.04 সেকেন্ড। তার মানে রুবেলের জন্য সময় আছে 2.04 সেকেন্ড, আর রুবেল সমবেগে দৌড়াচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রুবেলটি বল ধরার জন্য 2.04 সেকেন্ড সময় পাবে, আর 2.04 সেকেন্ডে রুবেলের দৌড়াতে পারবে কতটুকু দূরত্ব? ভিটি, এস ইকুয়াল টু ভিটি। তো অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু বেগ নিলাম আর সময় নিলাম, গুণ দিলাম, তাহলে পেলাম কত? 16.32 মিটার। তার মানে রুবেল এতটুকু সময়ে আসলে 16.32 মিটার দৌড়াতে পারে। 16.32 মিটার দৌড়ালে সে কিন্তু এখানে থাকবে, বলের কাছে কিন্তু পৌঁছাতে পারবে না। বলের কাছে পৌঁছানোর আগেই বলটি পড়ে গেল। তো আমাদের এই ক্ষেত্রে তার মানে কি রুবেল পৌঁছানোর পূর্বেই বলটা আসলে মাটিতে পড়ে যাবে, আর বলটা মাটিতে পড়ে গেলে এখানে ক্যাচ ধরার সম্ভাবনা থাকবে কি থাকবে না? ক্যাচ ধরার সম্ভাবনা থাকবে না। তার মানে আমাদের এই প্রবলেমটা কিন্তু এই পর্যন্তই, বলটা মাটিতে পড়ে যাচ্ছে, অর্থাৎ রুবেল আর ক্যাচ ধরতে পারছে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে যে প্রবলেমটা কিভাবে আগাতে হবে। তো ফিগার ইমাজিন করা, ফিগার নিজের খাতায় লেখা, এটা নিজের জন্যই আসলে জরুরি, তাহলে আমরা যাচাই করতে পারবো আমাদের ম্যাথটাতে আসলে কী করতে হবে। সো এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের ধরাটা, ম্যাথ প্রবলেম ক্যাচ করতে পারাটা ইজি হয়ে যাবে। তো পরবর্তী ক্লাসে দেখতেই পাচ্ছ, পরবর্তী ক্লাসে আমরা রৈখিক, কৌণিক এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এই পর্যন্তই শিখলাম, আমাদের এখানেই আসলে প্রাসের সমাপ্তি। তো প্রাসের অনেক প্রবলেম আসে পরীক্ষাগুলোতে, সো সবগুলো প্রবলেম তোমরা সলভ করার চেষ্টা করবে। এই থিওরিগুলো কাজে লাগিয়ে ইনশাল্লাহ তোমরা সব প্রবলেম করতে পারবে।